3201। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। বর্তমানে আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বাবু দুলাল চন্দ্র দেবনাথের বাড়িতে অবস্থান করছি। এই মুহূর্তে আমি তার একটা স্মৃতিচারণমূলক ভিডিও ধারণ করতে যাচ্ছি। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো। তো অবসরকালীন ভালো সময় রেখেছেন। অবসরকালীন সময়গুলো আপনার কেমন কাটছে? অবসরকালীন সময়গুলো মানে কি বলবো, যে সাধারণত যেভাবে হয় এবং যারা অবসরকালীন যেভাবে সময় কাটে, আমারও কোনো ব্যতিক্রম নই, কিন্তু আমি ব্যতিক্রম করে নিয়েছি এটাই একটা ব্যাপারে। আমি সামাজিক কাজে ইনভলভ হয়ে এবং সামাজিক ধর্মীয় কাজে অনেকটা ইনভলভ হয়েছি আমি, এবং সেখানে সামাজিক আলোচনার থেকে শুরু করে বা ধর্মীয় আলোচনার থেকে শুরু করে বিশেষ করে আমি গীতা পাঠক হিসেবে আমি আমন্ত্রণ পাই, এবং সেখানে যে আমি আনন্দের সাথে সে অনুষ্ঠানে যোগ দিই এবং সেই দর্শনমূলক বা ধর্মের দিক থেকে, ধর্মের আলোকে, ধর্মের চেতনায় আমাদের সামাজিক যে শৃঙ্খলা, সামাজিক ধর্মীয় যে চেতনা, যে মূল্যবোধ, এটা দেওয়ার একটু চেষ্টা করছি। পাশাপাশি এরকম একটা কাজকর্মে আমি মোটামুটি বর্তমানে ইনভলভ আছি। আমি এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি অবসরকালীন সময় গীতা পাঠ করছেন, মানে আমাদের ধর্মীয় শাস্ত্রটা সবার ভিতর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আরেকটা বিষয়, আপনি যে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের সেই ঐতিহ্যবাহী কাগল করুণাকান্ত স্কুল বিদ্যালয়ে যেতেন সাইকেল চালিয়ে, তো সেই দিনগুলোর কথা এখন আপনার মনে পড়ে কিনা? এটা তো খুব মজার ব্যাপার, কষ্টের ব্যাপার যদিও বা, কিন্তু খুব মজার ব্যাপার। আমি খুব এনজয় করি। আর বিশেষ করে যদি বলো যে আমার প্রথম জীবনেরই বলা যায়, আমি যেদিন জয়েন করতে যাই তার আগে ছিল বেশ ধীরে ধীরে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। প্রথম যখন আমার বৃষ্টিতে পড়ে, আমি আমার দরখাস্তটা জমা দিতে যাচ্ছি। আমার দরখাস্তটা সেই সময়কার ম্যানেজিং কমিটিতে আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, তিনি এখন ইহলোকে নাই, চলে গেছেন, উনি আমার লেখাটা থেকে খুব প্রশংসা করে, আমরা এরকম লেখাই চাই এবং এত সুন্দর লেখা এবং পাশাপাশি এরকম ছেলে আমরা চাই, বলে আপনি কোনো চিন্তা করবেন না। যদিও আমার অনেক বয়স্ক মানুষ, আমার পিতৃতুল্য, তবু আমাকে আপনি করে, আমি বহুবার চেষ্টা করি ওনাকে তুমি বলা, কিন্তু বলেননি। তোমার কোনো সমস্যা নাই, আপনি এখানে যান, এই দরখাস্ত আমি জমা দিয়ে আসি, সমস্যা না, আমরা আছি। তো যাই হোক, আমি জমা দিতে গেছি। যখন দৃষ্টিগোচর হলো আমার বিদ্যালয়টি, তখন মনে হলো যে কি আমি কি দেখছি, কোনো রাজবাড়ি নয় তো, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় তো, কোনো উপাসনালয় নয় তো, এমনটি মনে হলো যে বৃহৎ একটা কিছু, কত সুন্দর একটা কিছু এখানে যেন আছে, কতই যেন একটা গভীরতা এর ভিতরে রয়েছে। দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে গেলাম, সরাসরি জমা দিলাম, কার্তিক বাবু তারা নিয়েছিলেন, উনি নিলেন। তো আমাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি রিসিপ্টটা নেবেন। তার মানে দাদা একটু রিসিপ্টটা যদি আপনি নেন, তো বলছে না, লাগবে না, সমস্যা নেই। তো এই যে সেদিনের যে ঘটনাটা, সেদিন যে আমার ভিতরের যে আলোকিত একটা বিষয় প্রবেশ করেছিল, যে এরকম প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা অন্যরকম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছিল। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আপনি দীর্ঘদিন এখানে আপনার মানে সহকর্মীদের সঙ্গে কাটিয়েছেন, তাদের বিষয়ে যদি একটু স্মৃতিচারণ করতেন, মানে কার সঙ্গে বেশি সময় কাটিয়েছেন? এটা তো আর এক মজার ব্যাপার। বিশেষ করে আমার স্টাফ তখন মোটামুটি 15-16 জন। তো 15-16 জনের মধ্যে আমি সর্বকনিষ্ঠ, সবার ছোট। সবাই যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, বরণই বলবো একদিক থেকে, যদিও মানসিকভাবে আমার খুব ভালো লেগেছে সেদিন। ছোটো মানুষ হিসেবে আমাকে সবাই গ্রহণ করছে, এটা একটা বিষয়। আর সবাই, বিশেষ করে আমি বলবো আমার শ্রদ্ধেয় এবং নমস্য বলবো আমার মৌলানা সাহেব, হাবিব মৌলানা সাহেব, উনি আমাকে নাতি বলেই মনে করতেন এইরকম। আর এইরকম আমার জীবনে স্টাফদের মধ্যে হৃদ্যতা আমি কখনো দেখিনি। এর আগে আমি 3-4টা এই স্কুল করে আসছি ধন্যটে, সেখানে আমি এরকম স্টাফ পাই, এতই সহানুভূতিশীল এবং এতই সহযোগিতাপূর্ণ এবং সবাই হেল্পফুল, এরকম। এই কর্ণের ভিতরে একটা কোলেবারেশন ছিল, হ্যাঁ, সহযোগিতা। সহযোগিতা ছিল, এবং এটা আমার খুব প্রেরণা দিয়েছে। আমি ক্লাসে যাইতাম বা কীভাবে কি, আমার ওই মৌলানা সাহেব বলে সাবধান, এইরকম। আমি ঠিক আছে না না বলতাম, আমি সমস্যা নেই। আরেকটা বিষয় যেটা আমরা অনেকের মুখে শুনেছি, আপনি নিয়মবর্তিতার ক্ষেত্রে, মানে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো এবং সঠিকভাবে ক্লাস নাও, এই বিষয়টাকে কিভাবে দেখতে পারেন? না, এটা আমি খুব সিরিয়াসলি ভাবে দেখতাম। মানে আমি অনেকে শুনেছি যে ঝড় বৃষ্টি হোক, যেটাই হোক, আপনি বাসায় যদি কোনো অনুষ্ঠানও হোক, আপনি সঠিক সময়ে যেতেন এবং ক্লাসে উপস্থিত হতেন।
মানে এর পেছনে কারণটা কি আসলে? এর মধ্যে কারণটা আমি সবসময় চেষ্টা করেছি যে না, আমার কিছু দেবার আছে, আমার যে ভিতরে যে কমিটমেন্ট, আমি আলস্য করবো না, আমার দেওয়া উচিত এবং সঠিক সময় এটা করা উচিত। একজন শিক্ষকের যা করণীয় সেটা করা উচিত, সঠিক সময়ে আসা এবং সঠিক সময়ে যাওয়া ক্লাস থেকে, এটা আমি মেনে নেওয়ার চেষ্টা করছি। এর ভিতর থেকে আমার এটা আসছে, যার জন্যে আমি পড়েও যেমন আনন্দ পেয়েছি এবং পড়ার পরে আমি যখন ক্লাস থেকে বেরিয়েছি তখন আমি আনন্দের সহিত বের হয়ে আসছি। এরকম একটা, আমি কোনো সময় একক্ষেপণ করিনি। আমি যেমন ছিলাম শচীনদাও ঠিক ওইরকমই ছিল, আমার আচ্ছা, আরেকজন সহকর্মী ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, বর্তমান থেকে শুরু করে যারা প্রাক্তন শিক্ষার্থী তাদের মুখে শোনা যায় মানে একটা আদর্শ শিক্ষকের যে গুণাবলী থাকা উচিত সবগুলো আপনার ভিতর আছে, মানে সবার চোখে আপনি প্রিয় শিক্ষক। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা ঠিকই বলছো তোমরা, তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে বা তোমাদের আঙ্গিকে বা তোমরা যেভাবে জিনিসটাকে দেখছো, তোমাদের দৃষ্টিভঙ্গিতে ঠিকই আছে। কিন্তু আমি দৃষ্টিভঙ্গি মনে করি যে আদর্শ শিক্ষক, তবে শিক্ষকের যে একজন আদর্শবান হতে হয় সেটা আমার মাথায় ছিল। যে একজন শিক্ষক আদর্শবান হতেই একটা ভালো মানুষ অবশ্যই হতে হয়। এটা আমার ভিতরে, আমি ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল কেমন জানি যে আমি শিক্ষক হব। শিক্ষকতা পেশা হ্যাঁ। বেছে হ্যাঁ নেবেন। হ্যাঁ, আমি অন্যদিকে যথেষ্ট সুযোগ এসেছিল, আমি চেষ্টাও করেছিলাম, পরবর্তী মনে হলো যে না, আমার এটাই দরকার, মানে এটা আমার জীবনে ভালো হবে। ভালো হবে এবং আমি এটা ভালো লাগে এরকম। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমি মানে শতভাগ দেবার চেষ্টা করেছি এরকম। এখন অবশ্যই শিক্ষক হতে পারবেন কিনা আমি জানি না, এবং তোমাদের ক্ষেত্রে সেটা অন্য বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, হুম। মানে আগের যে পড়াশোনার কারিকুলাম হুম। এখন যে নতুন কারিকুলাম, এর ভিতরে আপনি কোনো পার্থক্য দেখতে হ্যাঁ, পান কিনা? পার্থক্য তো অবশ্যই আছে, মানে কারণ কোনটা মানে ছাত্রদের ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্যতা জগৎ পাবে বলে মনে করেন? পরিবর্তনশীলের ক্ষেত্রে শিক্ষার যে একটা পরিবর্তন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পরিবর্তনটা গ্রহণ করা এবং সেই পরিবর্তনটাকে কাজে লাগানো, এটা কিন্তু আর একটা জিনিস। আমি দেখেছি যে তখনকার মুখস্থ যে বিদ্যাটা, আমি কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, কিছুই আমি হৃদয়ঙ্গম করতে পারলাম না, এটা একটা বিষয় ছিল। অথচ আমি যারা মুখস্থ করেছি, মুখস্থ করে আমি পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, আমি ভালো ছাত্র হয়ে গেলাম, এই যেমন ব্যাপার। তবে এই রকম ব্যাপারটা কিন্তু বর্তমানে এটা নেই। এখন ব্যাপারটা আগে বুঝো, আগে বুঝতে হবে, তারপর একটা শিখতে হবে। শেখার পরে আমি কি বুঝলাম, কি কর্ম আমার, কি কর্মের মাধ্যমে, কি গানের মাধ্যমে সেটা পেলাম, সেটাই পরবর্তীতে ব্যাস আমার কাজে লাগানো, নতুন কোনো পরিস্থিতি, ভিন্ন পরিস্থিতি সেটাকে কাজে লাগানো। এই যে এখনকার যে কারিকুলাম বেরোচ্ছে, সেটাও আমার ভালোই লাগে। তবে একটা বিষয় এখানে মানে ব্যাপার আছে, শিক্ষক হতে গেলে তাকে চৌকস হতে গেলে, চৌকস না হলে খালি ছাত্র ভালো হলেই হবে না, শিক্ষককে চৌকস। আমি যেটা মনে করি মানে হ্যাঁ, একটা হ্যাঁ। ছাত্র থেকে শিক্ষককে অনেক বেশি পড়াশোনা করতে হয় অবশ্যই অবশ্যই এবং অনেক মেধাবী হলেও উপস্থাপন যদি তারতম্য হয় সে ভালো বোঝাতে পারবে না। পারবেন, এটা একটা স্যার আরেকটা বিষয়, আপনি তো অবসর গ্রহণ করেছেন, তার পরবর্তী সময়ে অনেক নবীন শিক্ষক আমাদের স্কুলে জয়েন করেছে, তো তাদের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য আছে কিনা আপনার তরফ থেকে? দিক নির্দেশনা বলতে কি, যারা মানে তারা কিভাবে শিক্ষার মান উন্নয়নে কি ধরনের পদক্ষেপগুলো নিতে পারে বা কি হ্যাঁ। করতে পারে? হ্যাঁ, এটা একটা সুন্দর বিষয়। হ্যাঁ, শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যে পদক্ষেপটা, সেটা হলো যে আমাদের চিরাচরিত একটা বেড়াজালের ভিতর থেকে আমাকে অবশ্যই উন্মুক্ত হতে হবে। সেই উন্মুক্ত হয়তো নতুন কিছু গ্রহণের মানসিকতা যেন ভেতরে না থাকে, কারণ জগৎ যেহেতু পরিবর্তন হয় এবং পরিবর্তনশীলের মাধ্যমে আমার যেটা গ্রহণযোগ্যতা, আমি কী গ্রহণ করব এবং সেই গ্রহণের পাশাপাশি আমার মানসিক এবং দৈহিক খালি না, মানসিক চিন্তাধারা যে পূর্ণ বিকাশ যেটা ঘটাবে, সেটা অবশ্যই ঘটাতে হবে সে বিদ্যাটাকে কাজে লাগিয়ে, এটাই তো। এবং তারা কাজে লাগিয়ে সেটাকে ওই মানে বলা হচ্ছিল কবিগুরুর ভাষায় একটা কথা আছে, নতুন পুরাতনকে রক্ষা করে, পুরাতনের মধ্যে নতুনের বাস, পুরাতনের মধ্যেই নতুনের বাস। তাহলে আমাকে অবশ্যই অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীত থেকে যা কিছু আছে তাই নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন উপস্থাপনায়, নতুন দৃষ্টিভঙ্গিতে আমাকে সেটা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি সেটাকে কাজে লাগাতে হবে, এটাই তো কথা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় স্যার, এই যে আমরা আজকে আপনার এখানে আসছি মূলত একটা কারণে, আমরা এসএসসি 2013 ব্যাচ, আমাদের পূর্ণমিলনী প্লাস যারা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বর্তমান স্কুলের মানে সরাসরি যারা শিক্ষার কাজে নিয়োজিত তাদের নিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি খুব ভালো লাগলো যে তোমাদের আমি ধন্যবাদই জানাবো যে এরকম একটা অনুষ্ঠানের চিন্তাধারাটা তোমাদের কিভাবে আসলে আমি জানি না, তোমরা যেটা গ্রহণ করতে পরে আমি যখন জানলাম বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে না, এটা খুব ভালো। যেহেতু স্যার আমাদের স্কুলটা মোটামুটি 100 বছর ক্রস করেছে, হ্যাঁ। কিন্তু এই 100 বছরের ভিতর এই ধরনের কোনো না, আয়োজন কোনো ছিল না, ছিল না। এটাই আমরা প্রথম করতেছি। হ্যাঁ, করতেছি। আপনি উপদেশ এবং পরামর্শের মাধ্যমে কিভাবে ভালো করা যায় একটু আমাদেরকে হেল্প করবেন আর কি। তবে এই যে আমি যেটা তোমাদের দেখলাম যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা,
এই যে শব্দটা হ্যাঁ। ছিল যে পুরাতন ছাত্রদের একটা সংগঠন, পুরাতন ছাত্রদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এর লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি, সেটা হলো শিক্ষার মান তো বাড়ানোর সাথে একটা আছে, তাছাড়া এতে কারিকুলাম সম্পর্কে, অর্থাৎ শিক্ষার মানের সঙ্গে এই শিক্ষা সম্পর্কিত যেগুলো বিষয়, সেই বিষয়গুলোর আলোকে এই শিক্ষার মানটাকে যেন উন্নত করা যায়। এবং পাশাপাশি সেই যে অনুষ্ঠানগুলো, যে আমাদের লক্ষ্য, যে উদ্দেশ্যটা আমাদের যদি কাজে লাগাতে পারি, এই কাজে লাগানোর জন্য তো এত কিছু নাকি অন্য কিছু, হ্যাঁ স্যার, এটাই। এই বিভিন্ন দিক থেকে এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার, যে হ্যাঁ। আচ্ছা, এটা আরেকটা বিষয় স্যার, আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে যাচ্ছি, হুম। এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? এখন এই মাত্র জানলাম, তো কিছুক্ষণ আচ্ছা, আগে তো জানলাম। এই ক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিবেন আর কি? পরামর্শ হলো এটা যথোপযুক্ত কাজে লাগান অবশ্যই লাগবে, হ্যাঁ। এবং এটা একটা আনন্দের সহিত একটা প্রোগ্রাম, যে দুঃখের সহিত না, আনন্দের সহিত একটা স্যার। শিক্ষামূলক বিষয়, সেই শিক্ষামূলকটা জীবনে কাজে লাগানো এবং সেটা তাকে উদ্বুদ্ধ করানো এবং নতুন আঙ্গিকে, নতুন চেতনায় তাদের উদ্বুদ্ধকরণ ছাত্রদের বলবো বা শিক্ষার্থীকে বলবো, এটা কিন্তু খুব চমৎকার একটা। তাহলে আপনি এটাকে পজিটিভ দিক হিসেবে নিচ্ছেন? অবশ্যই পজিটিভ হিসেবে নেব, অবশ্যই। আচ্ছা স্যার, পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন এবং আপনার স্কুল জীবন নিয়ে অনেক স্মৃতিচারণ করলেন। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ বাবা তোমাদের। ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ, সুযোগ আর কি বলি। স্যার আমাদের 13 ব্যাচের সম্পর্কে কিছু হ্যাঁ। দোয়া করবেন ভাই। আচ্ছা,